এই হচ্ছে আজ আমাদের ব্রেকফাস্ট, একদম নিরিমিষি আলু চচ্চড়ি। আর এই হচ্ছে সর্ষের তেলে ভাজা ওই লুচি পরোটা বলতে পারো, অল্প অল্প তেলে ভেজেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখনও টেবিল ক্লথটা পাতিনি, পাতবো। এগুলো কী লেগেছে গো সাদা সাদা? হুম, এই দেখো সাদা সাদা আটা বা কিছু পড়েছে। যাই হোক, টেবিলটা ভালো করে মুছবো, মুছে টেবিল ক্লথ পাততে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকে হাঁটা হয়ে গেছে, এটা আমাদের এখন রেগুলার রুটিন হয়ে গেছে। আজ আবার একাদশীও পড়েছে, এই মাসে 3টে একাদশী। তিনটে না, আমাদের একটা করে মিস্টেক হয়ে গেছে, দুটোই হয়ে গেছে। দুটোই না, একটা আমি একাদশী তো করলাম না, না কিছুদিন আগে তো একটা একাদশী গেল, সেটা তো পালন করলাম, শনিবার পড়েছিল সেই। হ্যাঁ, দুটো না 3টেই মনে না, নাকি আমাদেরই মিস্টেক হয়েছে? মেসেজ পাঠিয়েছিল। তো তোমাদের জানা থাকলে বলো। আমার তো মনে হচ্ছে 3টে একাদশী, কারণ প্রথম একাদশীটা আমরা মিস করে গেছিলাম, সেকেন্ড একাদশীটা করেছিলাম, মানে করেছি মানে খাবার খেয়েছি আমরা সাত্বিক। যেমন আজকে আমি ভেবেছিলাম চিংড়ি ভাপা করব, তো চিংড়ি ভাপা তো মোটেই করব না। কালকে পম্পা আন্টি আমাকে খাবারের চ্যানেলে জানিয়ে দিয়েছেন যে আজকে কিন্তু একাদশী, মানে পরের দিন কিন্তু একাদশী পড়ছে। আর এখন বাড়িতে পুজো হচ্ছে সিম্পল, অমাবস্যাও পড়ে গেছে। তো এগুলো জানতে পারি আমি ইউটিউব থেকে, জানো তো, অন্যান্যদের ভিডিও থেকেই আমি কিন্তু এগুলো জানতে পারি বেশিরভাগ, খুব একটা আমার মনেও থাকে না, আমি জানতেও পারি না। তো আজকে হচ্ছে লুচি আলু চচ্চড়ি, আর দুপুরবেলা ভাবছি একটুখানি খিচুড়ি টাইপের করব, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস। সকালের দিকটা হেভি খিদে পাচ্ছে, হেভি। তয়ন আছে, বাড়িতেও আছে। একদম প্লেন আলু, ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে ওরম করে আলুর ঝোল পাতলা। আর ওই খান্ডেশ্বরী চিনিটা দিয়ে করেছি, চিনি একটু কম কম লাগছে না মিষ্টিটা? খান্ডেশ্বরী চিনি দিই না, ওই রান্নায় দিই না, এমনি চিনি দিই। কিন্তু এখন থেকে ওই চিনিটাও আমি বর্জন করে দিচ্ছি আস্তে আস্তে। অন বলছে ওই চিনিটা আর ঘরেই আনবে না। আমাদের যে হাড়ের ক্ষয় হচ্ছে না, হাঁটুর অপারেশন, হাঁটুতে এত প্রবলেম, হাড়ে প্রবলেম, এগুলো কিন্তু ওই সাদা চিনির কেমিক্যালের জন্য বেশি হচ্ছে। তো আমি ভাবছি এবার থেকে সাদা চিনিটাও বর্জন করে দেবো। ঘরে এমনি নকুলদানা থাকে, নকুলদানা কিন্তু চিনির ওরকম নয়, প্রসেসটা অন্যরকম। নকুলদানা অত ব্লিচ ফ্লিচ থাকে না যতদূর আমি জানি। তো নকুলদানাটা থাকেই, ওটা একটু রান্নায় দিয়ে দেবো, নিরামিষি রান্নায়। আর এমনি রান্নাতে আমি আস্তে আস্তে মিষ্টি খাওয়াটা কমিয়ে দেবো, আর ওই খান্ডেশ্বরী চিনি ইউজ করবো। সাদা চিনি বন্ধ, সাদা চিনি মোট কথা আর আনবো না ভাবছি, আনবোই না, কারণ চায় তো আমি এমনি খান্ডেশ্বরী চিনি ইউজ করি, রান্নাটুকুর জন্যই শুধু সাদা চিনিটা আমাদের ঘরে আনা হয়। তো আমাদের বাঙালিদের রান্নাতে চিনিটা একটু পড়ে, অন্যান্য জাতের মধ্যে চিনি এত পড়ে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে আস্তে আস্তে আরও কড়াকড়ি হচ্ছি সংসারের সমস্ত কিছুতে। খান্ডেসারি চিনি এটা ওটা সমস্ত, গুড়ও ইউজ করা যায়, স্বাদটা না সেরকম আসে না, গুড়টাও ইউজ করবো, গুড়ও আনিয়ে রাখবে। তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি। আজকে তো একাদশীও আছে, কালকে বেশ দেখছিলাম টিভিতে, আমি না বিভিন্ন দিন মানে পুরোনো দিনের গল্প, তারপর যেটাকে বলে ঠাকুরের গল্প, মাইথোলজিক গল্প, এগুলো আমি শুনতে পড়তে ভালোবাসি, দেখতেও ভালোবাসি, হিস্ট্রিও জানতে আমার খুব ভালো লাগে। খেতে খেতে তাহলে গল্পটা করি। কালকে দেখছিলাম যে টিভিতে দেখাচ্ছিল যে নারদমুনির একটা গল্প, ঠিক আছে, মায়া। তো নারদমুনি বিষ্ণুকে গিয়ে বলছেন যে আমি তো সারাক্ষণ হরি হরি করতে থাকি, আপনার নামই জপ করতে থাকি, আমি তো সারাক্ষণ ঈশ্বরের নাম জপ করি, তো মায়া কি জিনিস আমি কিন্তু একদমই জানি না। আপনি যদি আমাকে মায়া সম্পর্কে মানে বলেন যে মায়া কি, আর কিভাবে মায়া মানুষকে গ্রাস করে, এটা কি সম্ভব? আমি তো সারাক্ষণই ঈশ্বরের নাম জপ করি, আমি তাহলে কখনোই মায়ার খোপে পড়বো না, তাই না? তো আপনি আমাকে একটু মায়া সম্পর্কে বলুন যে মায়া কি, আর মায়া যখন কাউকে ধরে তাহলে কি হয় তাতে। বিষ্ণু তখন নারদমুনিকে বলছেন যে তুমি একটা কাজ করো নারদ, তুমি তো এমনিতেও সারাক্ষণ আমার নামই জপ করো, কিন্তু তোমাকে যদি এখন আমি মায়া সম্পর্কে বলতে যাই তাহলে অনেক বড় করে বলতে হবে। তা আমার গলাটা তো শুকিয়ে এসছে, তুমি আমার জন্য বরঞ্চ একটু জল নিয়ে আসো, আমি একটু জল খেয়ে নিই, জল খেয়ে নিয়ে তোমাকে মায়া সম্পর্কে আমি বলবো যে মায়া কি আর মায়া কিভাবে গ্রাস করে। তো বলছে ঠিক আছে। তো বিষ্ণু বলেছেন, তো নারদমুনি দৌড়তে দৌড়তে জল আনতে গেছে, ঘরে যে পুজো ছিল তাতেও জল আনতে গেছে, দেখছে জল নেই, শেষ হয়ে গেছে। বাটিটা এদিকে নিয়ে নিলাম।
তো জল আনতে গিয়ে দেখছে জল নেই। তো এদিকে বিষ্ণু তো জল খাবেন, তখন নারদমুনি বলছেন যা, জল তো নেই, প্রভু তো জল খাবেন। তা উনি ঝিলে চলে গেছেন, মাটির হাতে সরা নিয়ে, মানে যে কলসি হয় তাতে করে ঝিলে জল আনতে গেছেন বিষ্ণুর জন্য। তো জল আনতে গিয়ে জল নিয়েওছেন, নদীর জল। তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ ওনার কিন্তু অলরেডি তেষ্টা পেয়েছে, প্রভুর তেষ্টা পেয়েছে। তো উনি জলটা তুলেছে যখন, তখন দেখছে যে খুব সুন্দর গন্ধ, চারদিকে ফুলের সুন্দর গন্ধ। তা নারদমুনি বলছে এত সুন্দর গন্ধ, তা এরকম চারদিকে এরকম করে মানে তাকাচ্ছেন উনি। তাকাতে তাকাতে দেখছেন যে একজন মহিলা, খুব সুন্দরী মহিলা, খুব রূপসী মহিলা ওই নদীতেই স্নান করছেন। নারদমুনি তো হাতে জলের ঘড়া, তো উনি তো হা করে ওই মহিলার দিকে তাকিয়ে আছেন। তো তখন মহিলা এসে বলছেন আপনি নারদমুনি না? তখন বলছেন হ্যাঁ। তা মহিলা ওনাকে প্রণাম করেছে, প্রণাম করে ঠোরে তারপরেতে বলছে যে আমি যদি আপনাকে স্বামী রূপে পেতাম তাহলে খুব ভালো লাগতো আমার। তো নারদমুনি শুনেই তো আনন্দ পেয়ে গেছে যে এ কি বলছে, এই রূপসী মহিলাকে দেখে আমিই তো মুগ্ধ, ইনি আবার আমাকেই বিয়ে করতে চাইছেন। তো নারদমুনির হাত থেকে যে জলের কলসিটা ছিল সেটাও পড়ে ভেঙে গেছে। অত সুন্দর মহিলা, অত রূপসী মহিলা সামনে এসে দাঁড়িয়েছে, তো ওনার হাত দিয়ে যে জলের ঘড়াটা ছিল ওটা পড়ে ভেঙে গেছে। উনি ভুলেই গেছেন যে স্বয়ং প্রভুর জন্য উনি জল নিতে এসেছিলেন, প্রভু তৃষ্ণার্ত। তা নারদমুনি ওই মহিলাকে নিয়ে, ওই সুন্দরী রূপসী মহিলাকে নিয়ে বিয়ে করতে চলে গেছেন, বিয়ে করেছেন, বিয়ে করে সংসারও করছেন। তো সংসার করতে করতে অনেক বছর কেটে গেছে, নারদমুনি ওখানে খুব সুখে শান্তিতে সংসার করছেন ওই মহিলাকে নিয়ে। ঠিক আছে, চারদিকে কি সুন্দর ক্ষেত তৈরি হয়েছে, নিজের ক্ষেত চাষ, সুন্দর নিজের কুটির সব রয়েছে, অনেক ছেলে মেয়েও হয়েছে, ছেলে মেয়েতে ঘর দুয়ার ভরে গেছে, একটা মানে সুখী সংসার, সুখী পরিবার যেটা বলে। তো নারদমুনি খুব খুশি, আর ওই মহিলাও খুব খুশি। তো একদিন বন্যা হয়, বান আসে, তো সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো নারদমুনির ক্ষেত ঘর সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইভেন ওই মহিলা ওই বানের জলের মধ্যে মাথার মধ্যে কুটিরের ওই যে চালা ছিল সেই চালা ভেঙে মহিলাও মরে যায়, সামনে স্ত্রী মরে গেছেন। নারদমুনি হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, আর ঠাকুরকে বলছেন এ কি করছেন প্রভু, এ কি হচ্ছে আমার সাথে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমার সাথে কি হচ্ছে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে বাঁচবো বলে হাউ হাউ করে কাঁদছে। তখন দেখছি চোখের সামনে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো পর্যন্ত মরে গেছে, বাচ্চাগুলো মরে গেছে। আর লাস্ট একটা বাচ্চা ওনার কোলে ছিল, নারদমুনি ওটাকে, ওই বাচ্চাটাকে নিয়ে কোলে করে দৌড়চ্ছে আর প্রভুর শরণ নিচ্ছেন, প্রভু আমায় বাঁচাও, প্রভু আমায় বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার তো সব শেষ হয়ে গেল, শুধু রয়েছে এই বাচ্চাটা, এই বাচ্চাটাকে তুমি বাঁচাও, নইলে কিন্তু আমি জীবিত থাকতে পারবো না, আমি তো মরেই যাব। তো তখন স্বয়ং বিষ্ণু এসে দেখা দিয়েছেন নারদমুনিকে, বলছে নারদমুনি তুমি ভুলেই গেছিলে, তুমি আমার জন্য জল আনতে গেছো নদীতে, তুমি নদীতে জল আনতে সেই কবে গিয়েছিলে, আজ এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার কথা ভুলেই গেছো। আর কোলের যে বাচ্চাটা বলছে দেখো ও তোমার কি বেঁচে আছে? তখন নারদমুনি বলছে না, ও তো আর বেঁচে নেই, বলছে তোমার শেষ মায়াটুকু যেগুলো ছিল সেটাও কেটে গেল। তখন নারদমুনি, যখন ওই লাস্ট বাচ্চাটা মারা গেল তখন নারদমুনির হুঁশ এলো, যে কারণ ওটা লাস্ট মায়া ছিল, ওটাও কেটে গেল। তখন নারদমুনির হুঁশ এলো যে প্রভু আমি কোথায় আছি, এ কোথায়, এরা কে, এই যে আমার কোলে এটা কার সন্তান? তখন স্বয়ং বিষ্ণু বলছেন এটা তোমারই সন্তান, তুমি এত বছর যার সাথে সংসার করেছো, ঘর করেছো, তুমি তাকে ভুলে গেলে? বলছে আমার তো কিছু মনে পড়ছে না, কাউকে মনে পড়ছে না, আর আমার কোলের যে সন্তানটা সেটাই বা কার? বলছে এটা তোমার সন্তান, সে মৃত, মারা গেছে। বলছে আমার সন্তান মৃত? না তো, আমার তো কোনো সন্তান নেই, প্রভু আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমাকে আবার আমার জায়গায় নিয়ে চলুন, আমি সারাদিন আপনার নাম কীর্তন করতে চাই, এটাই আমার অ্যাকচুয়াল জায়গা। তখন স্বয়ং বিষ্ণু ওনাকে নিয়ে এলেন, মানে ওনার নিজেদের জায়গায় স্বর্গে। তখন নিয়ে এসে বললেন তাহলে নারদমুনি তুমি কি বুঝলে মায়া কি, মায়া কাকে বলে? তখন নারদমুনি বলছেন হ্যাঁ, মায়া এমন একটা জিনিস যে হট করে তোমার জীবনে প্রবেশ করবে, আর যখন মায়া প্রবেশ করবে তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে সব কিছুতে সে ভুলিয়ে রাখবে, আর যখন মায়া তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি অ্যাকচুয়ালি ঈশ্বর লাভ করতে পারবে। তাই যতক্ষণ তুমি মায়ার মধ্যে রয়েছো তুমি কিছুতেই ঈশ্বর লাভ করতে পারবে না, আর যতক্ষণ না তুমি ঈশ্বর লাভ করতে পারবে তুমি ততক্ষণ সত্যিকারের সুখী কখনোই হতে পারবে না, কখনোই না। তো কালকে আমার এই গল্পটা খুব ভালো লেগেছে, তোমাদের সাথেও শেয়ার করলাম, বলো কেমন লাগলো তোমাদের।
এই ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এগুলো নিয়ে বিশ্লেষণ করা, এগুলো নিয়ে ভাবা। আজ তোমার সাথে সব কিছু আছে, সব কিছু, শুধু ভাবো কালকে যদি না থাকে তুমি কি করবে। আমরা সব কিছু থেকে ভুলে থাকি, সব কিছু পেয়ে আমরা ভুলে থাকি, তারপরে একদিন সব কেটে যায়। আচ্ছা দেখুন, আমি আমার কথা নিয়ে তোমাদেরকে বলি, নিজের উদাহরণই দিই, কারণ আমি যখন চিন্তা করি নিজেকে নিয়েই ভাবি। যে দেখো আজকে আমরা দুজনে আছি, আমি আর অয়ন, সুখে শান্তিতে আনন্দে আছি। আমার এমনিতেও সব কিছুর প্রতি মায়া খুব কম, আমার লাইফে কিন্তু মায়া সত্যি খুব কম। আমি ইমোশনালও নই, খুব একটা নই। আমি পিছনে ফেলে আসা অনেক মানুষকে পিছনেই রেখে দিয়ে এসেছি। হ্যাঁ, তাদের সাথে যখন দেখা হয় আমি তাদেরকে খুব হাই হ্যালো কেমন আছো এগুলো বলি, কিন্তু আমার মনে পড়ে না আমি খুব একটা তাদের ফোন করি, খুব একটা বেশি কথা বলি। তাদের উপর কোনো রাগ নেই, তাদের উপর শুধু আমার ভালোবাসা আছে। তা সত্ত্বেও আমি খুব একটা পিছনে ফিরে তাকাই না, আমি শুধু আমার কর্তব্য পালন করি। কোথাও যদি আমার কোনো কর্তব্য থাকে তাহলে আমি সেই কর্তব্যটাকে ঠিকঠাক করে পালন করতে চাই, পালন করিও। তো আজকে আমি আর সুখে শান্তিতে ঘর করছি। আমার লোক দেখাতে কোনো কিছু ভালো লাগে না। আগে আমি সাজগোজ করতে, ভালো জামা কাপড় কিনতে, এগুলো করতে আমি আগে খুব ভালোবাসতাম, এগুলো নিয়েই থাকতাম। বন্ধু বান্ধব, বিকেলবেলা সব বন্ধুরা মিলে এক জায়গায় বসে গল্প করা, আড্ডা মারা, এগুলো নিয়ে আমি একটা সময় খুব ভরে থেকেছি, খুব। আমি অয়ন কোথায় না ঘুরেছি, এই ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আমরা ঘুরে নিয়েছি। কন্যাকুমারিকা থেকে শুরু করে, আমরা সাউথের দিকেই তো থেকেছি, তো এই দিকগুলো একটু বেশি ঘুরেছি। উটি থেকে শুরু করে, কোডাইকানেল থেকে শুরু করে, তারপর তিরুপতি বালাজি, সব জায়গায় আমরা ঘুরেছি। আর তারপরেতে তোমার নর্থের দিকে আমরা লে লাদাখ সব কিছু ঘুরে নিয়েছি। ঘুরে টুরে আমাদের জীবনে ঘোরার বলতে এখন আর সেরকম কিছু ইচ্ছে করে না। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হয় একটুখানি সময় কাটিয়ে আসি, দুদিন একটু সময় কাটিয়ে আসি, একটু এই ঘর থেকে বেরিয়ে একটু বাইরের জগতে একটু চুপচাপ বসে প্রকৃতিকে দেখে আসি। তো লাস্ট ওয়েনাডে গিয়েছিলাম, সত্যি সত্যি আমরা ওখানে গিয়ে প্রকৃতিকে খুব ভালো সুন্দর করে অনুভব করেছি। আমি ওখানে ভিডিও বেশি বানাইনি, দুদিন ভিডিও বানিয়েছি, দুদিন এমনি থেকেছি। তো আমি এখন লাইফটাকে না এইভাবেই বাঁচি, এইভাবেই থাকি। মাঝে মাঝে আমি অয়নকে বলি, এই যে অয়ন আমাকে এত ভালোবাসে, আমাকে এত যেটাই বলি সেটাই মানে, যা বলি সেটাই করে, ও কিন্তু আমার একটা বড় জোর, তাই না? ধরো এমন যদি কালকে হয় যে ও আমাকে আর ভালোবাসছে না, তাই না? এমন তো হতেই পারে, কালকে তুমি আমাকে আর ভালোবাসছো না, নতুন কারোকে পেয়ে গেছো, আমার প্রতি আর মন নেই, তখন আমার কি হবে? তখন কি হবে? টাকা পয়সা চাকরি বাকরি যদি আমি কোনো কিছু করেও থাকি, সেটা কি আমাকে সত্যি আনন্দ দিতে পারবে, ভালো রাখতে পারবে? সব কিছু তো শেষ হয়ে যাবে। তো সবসময় জীবনেও না ছাড়া ছাড়া হয়ে থাকাটা খুব ভালো। এটা আমি মনে করি, আমার লাইফে এটা পালন করি। আমি কিন্তু এটা কাউকে বলছি না। এক একজন আছে, এক একজন আমি বলবো না, একজন আছে এখন রেগুলার এসে কমেন্ট সেকশনে ভীষণ গন্দেগি ছড়াচ্ছে। সে ছড়াক গিয়ে, তাকে আমি নয় সে কেটে কুটে উড়িয়ে দেবো, কিন্তু মাঝে মাঝে আমি ভাবি যে এত মানুষের মধ্যে আবর্জনা নোংরা ভরে গেছে, মানুষ ভালো থাকবে কি করে? বলতে পারো কি করে থাকবে ভালো? আমার হাতে যদি আজকে কোনো কিছু না থাকে তাহলেও আমি ভালো থাকবো, সেরমভাবে আমি নিজেকে তৈরি করব। আমি যদি বিকালে আজকে পার্টি করতে না পারি, বন্ধু বান্ধব না পাই, আনন্দ মস্তি কোনো কিছু না করতে পারি, তাহলে আমি কি করব? আমি কি দুঃখের সাগরে ভেসে চলে যাব? আমার যদি কিছু না থাকে, কেউ না থাকে, তখন আমি কি করব? নিজেকে নিয়ে সবসময় ভালো থাকা, আনন্দে থাকা খুব দরকার। এই পৃথিবীতে জানো, আমি মনে করি যারা একা, কেউ নেই, তারা সব থেকে বেশি লাকি। তারা সব থেকে বেশি লাকি। তারা বুঝতে পারছে না, কিন্তু তারা লাকি। ঈশ্বর তাদের একা রেখেছেন কেন জানো? কারণ তাদের সত্য দেখানোর জন্য, তাদের ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার জন্য। তারা ভাবছেন তারা একা, কিন্তু ঈশ্বর তাদের বোঝাতে চাইছেন তুমি একা নও, তোমার সাথে স্বয়ং আমি আছি। তুমি শুধু আমার হাতটা ধরতে তো চাও, নিজেকে একা বলা বন্ধ তো করো, দেখবে তুমি যদি একবার সেই পথে চলে যাও, আধ্যাত্মিক পথে, তুমি অ্যাকচুয়ালি আনন্দ পাবে, অ্যাকচুয়ালি সুখ পাবে, শান্তি পাবে। এছাড়া পৃথিবীতে তোমাকে আর কেউ কোনো রকমভাবে সুখ শান্তি আনন্দ দিতে পারবে না। আর তোমার জীবনে যে সমস্যা আসার, তুমি সেটা অলরেডি বহন করে এনেছো, তুমি সেটা পাবে। তুমি যদি আজকে বলো আমার জীবনে এত সমস্যা কেন, আমার জীবনে এত প্রবলেম কেন, আমি কেন এটা পাচ্ছি না, ও কেন এটা পাচ্ছে, তুমি জীবনে কোনো দিন সুখে শান্তিতে থাকতে পারবে না। আগে স্যাটিসফ্যাকশন, আজকে আমার নিজের বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। যখন আমার ভাড়া বাড়িতে ছিলাম না, আমি ভাড়া বাড়িকেও স্বর্গ করে রেখেছিলাম। একটা ছোট্ট ভাড়া বাড়ি, যখন আমি প্রথমে এসেছি 600 স্কোয়ার ফিট। এখন আমি আমার ঘর দুয়ার সব কিছু নিয়ে নিজের বাড়িতে থাকি 800 স্কোয়ার ফিটে।
আমার নিজের বাড়িটা এখন 1200 স্কোয়ার ফিট, কিন্তু আমি এখন থাকি 800 স্কোয়ার ফিটে, কারণ সব কিছু ওই তোমার কার্পেট এরিয়া সব ছেড়ে ছুড়ে এই, তো তাতে আমি সাজিয়ে গুছিয়ে থাকি। কিন্তু প্রথম যখন এসেছিলাম আমি 600 স্কোয়ার ফিটের মধ্যে 1 BHK এসে উঠেছিলাম। সেই জায়গাটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম নিজের মতন করে। সে বলেছিলাম না, উপরে পিজি নিচে ঘর। তার আগে আমি ভাবো ঠাকুরের কি খেলা, পন্ডিচেরিতে আমাকে 1400 স্কোয়ার ফিটে রেখেছেন। আমরা লিভিং রুমে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলছি। তারপর যখন 600 স্কোয়ার ফিটে এসেছি, কত মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি তারপর ভেবেছি না ঠিক আছে, আমি না এমনিতে খুব বাস্তববাদী, খুব প্র্যাকটিক্যাল আমি আমার লাইফে। আচ্ছা না ঠিক আছে, এটাকে আমি খুব সুন্দর করে রাখবো। খুব ভালো হয়েছে, ওই বাড়িটা অত বড় ছিল, আমার মেনটেন করতে খুব অসুবিধা হতো, কিন্তু এই বাড়িটা কত ছোট হয়েছে। আমি ঝটপট করে ঝাড় দিয়ে দিচ্ছি, মুছে নিচ্ছি, সব কিছু ক্লিন করে ফেলছি, সুন্দর সুন্দর পর্দা লাগিয়ে দিয়েছি। বাড়িটা দেখতে কত সুন্দর লাগছে। ওটা কিন্তু নতুন বাড়িও ছিল না, ওটা একটু পুরনো বাড়ি ছিল। তারপর আমরা ওখানে 1 বছর থেকে তারপর আমরা HSR লেআউটে চলে গেছি। HSR লেআউটে খুব সুন্দর একটা বাড়ি আমরা ভাড়া নিয়েছিলাম, বললাম না টিচার্স কলোনিতে, ওখানে একটা সুন্দর ইন্ডিভিজুয়াল বাড়ি আমরা নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। জীবনে কোনো সময় কোনো কিছুতে আমার কখনো মনে হয়নি আমি কেন ওইটা পাচ্ছি না, আমার কেন ওইটা হচ্ছে না, আমার কোনোদিনও মনে হয়নি। ইভেন আজও বসে দেখো আমাদের বাড়িতে, আমি তোমাদের সবসময় বলি আমাদের বাড়িতে সমস্ত ওনারদের কিন্তু একটা করে 4 হুইলার আছে, একটা করে 4 হুইলার গাড়ি আছে। আমার নেই, আমি কিনিনি, দেখি না না কিনে কতদিন থাকা যায়। এর জন্য একটু অটো করে যাই, এখানে ওখানে যাই, ঘুরে বেড়াই, আর বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকি। অয়নের অফিস ঘরের কাছে, সাইকেল নিয়ে চলে যায়। আমি আমার জীবনটাকে এত সিম্পলিসিটির মধ্যে দিয়ে কাটাই, আমার খুব ভালো লাগে। এটা জীবনের চ্যালেঞ্জ। দেখি না এরমভাবে থেকে কীরকম লাগে। সবার আছে, আমার নেই, দেখি না কেমন লাগে। আমি কি খুব তাহলে অসম্মানীয় ব্যক্তি হতলাম? না তো। এই বাড়িতে অনেকেই আমাকে কিন্তু খুব মানে, এই কারণে তারা উপরে দেখায় না যে তারা আমাকে মানছে, কিন্তু আমার প্রত্যেকটা কথার খুব ভ্যালু দেয়, তারা খুব ভ্যালু দেয়। তো এই জীবনে কোনো কিছু লোক দেখিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি ভাববে তোমাকে লোকে সম্মান দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, সামনে সামনে, পিছনে তোমাকে নিয়ে গসিপিং করছে। আমি বলছি তোমাকে, আমাকে নিয়ে এই পিছনে বসে গসিপিংও কেউ করার সাহস পায় না এই বাড়িতে, বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারদিকে কখনো পায় না, কারণ আমি কোনোদিনও কারোকে নিয়ে গসিপিং করি না, কোনোদিনও কারোকে নিয়ে কথা বলি না। নিজের জীবন নিয়ে সবসময় খুশি থাকি, যেমন আছি ভালো থাকি। ইভেন আমি অয়নকেও সবসময় বলি, তুমি যদি কালকে আমাকে ভালো নাও বাসো না, তাহলে আমি ভালো থাকবো। আমি নিজেকে খুব ভালোবাসি, তোমার থেকেও বেশি ভালোবাসি আমার নিজেকে। তোমার প্রতি আমি কর্তব্য করি, ভালোবাসা আছে, কিন্তু কালকে সব কিছু চেঞ্জ হতে কতক্ষণ, কিন্তু আমি তা সত্ত্বেও আমি নিজেকে ভালোবাসি। এমন কখনো কোথাও মানে দুর্বল হয়ে তুমি একেবারে ভেসে গেলে তাদের জীবনে খুব কষ্ট, খুব দুঃখ আসে। নিউট্রাল থাকতে হবে, সবসময় ডিট্যাচ থাকতে হবে। হ্যাঁ, বলা খুব সোজা, করা খুব কঠিন। চোখ দিয়ে আমারও কি জল বেরোবে না? বেরোয় না কোনো কিছুতে? বেরোয়। আমিও কোনো কিছু আজে বাজে দেখলে আমারও খুব কষ্ট হয়। ফ্রিতে এসে কেউ আজে বাজে কথা বলে দিল তার মনের ইচ্ছেতে, যে আমি এটা বলে দিলাম, কিন্তু আমারও তো সেই সুযোগ আছে না। উড়িয়ে দাও, তুমি তোমার জায়গা পরিষ্কার করে দাও। আর 10টা লোককে সেটা দেখার জায়গা দিও না যে কেউ তোমার সাথে নোংরা কথা বলছে, তার নোংরা আচরণ করছে তোমার জায়গায় ঢুকে। তুমি অন্য 10টা লোককে সেটা দেখিয়ে তার সুযোগ দিও না, উড়িয়ে দাও। তুমি জানো তুমি কি, কিন্তু অন্যকে প্রশ্রয় দিও না কোনো কিছুতে। তো আমি এইভাবে এইগুলো মনে করে খুব চলি আমার জীবনে। আজকে গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো বাই।